তোমরা একজন আমাকে সাউন্ড, স্লাইড, পয়েন্টার এগুলো ঠিক আছে কিনা একটু কনফার্ম করো। জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, গতদিন আমরা এই স্লাইডে ছিলাম না, দুইটা আমাদের ডিসটিলেশন কলাম অপারেশনের দুইটা লিমিটিং কন্ডিশন রয়েছে বা কেস রয়েছে। সেটা হচ্ছে একটা হচ্ছে টোটাল রিফ্লাক্স, যেটা কখন কখন এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা আমরা দেখেছি। এই টোটাল রিফ্লাক্সের মধ্যে নাম্বার অফ স্টেজ কেমন হয় বা একটা ডিজায়ার সেপারেশন পেতে রিফ্লাক্স যদি তুমি বাড়াও আস্তে আস্তে তার ইম্প্যাক্ট অন নাম্বার অফ স্টেজ রিকোয়ার্ড টু গেট দ্য ডিজায়ার সেপারেশন কেমন আমরা সেটা দেখেছি, আলোচনা করেছি। অ্যানাদার লিমিটিং কন্ডিশন ছিল অপারেটিং দ্য কলাম অ্যাট দ্য মিনিমাম রিফ্লাক্স রেশিও, সবচেয়ে কম। অর্থাৎ এখানে বিষয়টা রয়েছে তুমি যেই ডিজায়ার পিউরিটির প্রোডাক্ট চাচ্ছ সেটাই, বাট প্রোডাক্টটা বেশি উইথড্র করবা উইথ মিনিমাম অ্যামাউন্ট অফ রিফ্লাক্স। তাহলে তোমার তো ডিজায়ার সেপারেশন ঠিকই আছে, তোমার ফিড কন্ডিশন ঠিকই আছে, তুমি সর্বোচ্চ পরিমাণ প্রোডাক্ট নিতে চাচ্ছ উইথ স্মলেস্ট অ্যামাউন্ট অফ রিফ্লাক্স। তাহলে সেপারেশনটা যেহেতু ঠিক, পিউরিটি ঠিক, তাহলে এই সেপারেশনটা উইল বি অ্যাচিভড থ্রু এ লার্জ নাম্বার অফ স্ট্রেস। কারণ যতগুলি স্ট্রেস বাড়বে ততগুলি ইকুইলিব্রিয়াম স্ট্রেস হচ্ছে, সেপারেশন হচ্ছে, ম্যাস ট্রান্সফার, ওভারঅল সেপারেশনটা ভালো হবে। ওকে, আচ্ছা, তো আমরা পিঞ্চ পয়েন্ট থেকে আমরা দেখেছি তোমার পিঞ্চ পয়েন্ট থেকে আমরা কিভাবে মিনিমাম রিফ্লাক্স রেশিওটা বের করব, তাই না? সো একটা কেস হতে পারে, সাধারণত দেখা যায় যে তোমার আমরা কিভাবে এটাকে বের করব, এটাকে টপ অপারেটিং লাইন, বটম অপারেটিং লাইন এবং ফিড লাইন, এই তিনটে লাইন তো ইন্টারসেক্ট করবে একটা পয়েন্টে, সেটা আমরা জানি, এবং সেই পয়েন্টটা হবে ইকুইলিব্রিয়াম লাইনের উপর, ইকুইলিব্রিয়াম লাইনের উপর। ওকে, তো আমরা সেই পয়েন্টটা জেনে আমরা এই স্লোপ অপারেটিং লাইনে, টপ অপারেটিং লাইনের স্লোপ বের করবা, এটা হচ্ছে এল বাই বি মিনিমাম। ওকে, সো এল বাই বি মিনিমাম যদি তুমি স্লোপ থেকে বের করতে পারো, ইউ ক্যান কনভার্ট ইট ইনটু এল বাই ডি মিনিমাম। ওকে, সো এই হচ্ছে একটা প্রসিডিউরস যার মাধ্যমে আমরা এল বাই ডি মিনিমাম রিফ্লাক্স বের করতে পারি। আরেকটা হচ্ছে দেখো, অনেক সময় ইকুইলিব্রিয়াম ডেটার শেপটা যদি এমন হয় তাহলে দেখা যায় যে ইন্টারসেকশন না করে এর আগেই আমরা একটা ট্যানজেন্ট পেতে পারি। টপ অপারেটিং লাইন দিয়ে তোমার ইকুইলিব্রিয়াম লাইনে একটা ট্যানজেন্ট পেতে পারি। ওকে, তাহলে অনেক সময় সেটা দিয়ে আমরা কি করে, যদি তোমার এই ইন্টারসেকশন পয়েন্টের আগে যদি কোনো ট্যানজেন্ট এরকম শেপের থাকে, ট্যানজেন্ট পাও, তাহলে ইট ইজ বেটার টু গেট এই যে ট্যানজেন্ট পয়েন্টে তোমার স্লোপ ড্র করে ওখান থেকে তুমি মিনিমাম এল বাই ডি ভি বের করবা এবং মিনিমাম এল বাই বি থেকে তুমি এল বাই ডি কনভার্ট করবা। ওকে, এই যে বিষয়টা হচ্ছে এরকম, আমরা এই দুইটা পয়েন্টের হয় এভাবে অথবা এইভাবে, এই দুইটার মাধ্যমে আমরা এল বাই বি মিনিমাম বের করব। ওকে, এল বাই বি মিনিমাম আসবে এবং এল বাই বি মিনিমাম থেকে আমি এল বাই ডি মিনিমাম বের করতে পারবো। অনেক সময় বলা হয় থাকে, হ্যাঁ, তাহলে এটা কেন আসলো? আসলে অনেক সময় এই যে তোমার অপারেটিং এল বাই ডি, এটা কিন্তু একটা হাইপোথেটিক্যাল কেস, এটা একটা লিমিটিং কেস, এখানে কিন্তু কখনো অপারেট করে না। তুমি কি চাও তোমার কলামটা ইনফিনিট নাম্বার অফ এ লার্জ নাম্বার অফ ডিস্টিলেশন স্টেজ থাক সেখানে? কারণ এই লার্জ বা ইনফিনিট নাম্বার অফ ডিস্টিলেশন স্টেজ এর মানে কি? এর মানে হচ্ছে কলামটা অনেক লম্বা, কনস্ট্রাকশন কস্ট অনেক বেড়ে যাবে, এটাকে অপারেশন এবং মেইনটেনেন্স অনেক সমস্যা হবে, আমরা তো এটা চাই না। তো সাধারণত দেখা যায় যে অপারেটিং এল বাই ডি সেটা হয় এ টাইমস অফ, হ্যাঁ, সে 1.2 টাইমস বা 1.4 টাইমস বা 1.1 টাইমস অফ মিনিমাম এল বাই ডি। ওকে, সো অনেক সময় আমরা এই এল বাই ডি কে, এল বাই ডিটা মিনিমাম বের করতে হয়, আমাদেরকে জানতে হয় অনেক সময়। কারণ অনেক সময় বলে দেওয়া হয় এটা, বিষয়টা এরকম থাকে, ডেটাগুলো এরকম বা প্র্যাকটিসটা এরকম হয়ে আসছে যে তুমি মিনিমাম এল বাই ডি, এটা তো একটা থিওরিটিক্যাল ভ্যালু, হ্যাঁ, লিমিটিং কেস, এখানে আমরা অপারেট করি না,
বলা হয় থাকে এটা অ্যাকচুয়ালটা বা প্র্যাকটিক্যাল বা রিকমেন্ডেড বা অপারেটিং যেটাই বলো না কেন সেটা হবে এই টাইমস অফ এটা। ওকে, এটা তো কখনোই প্রশ্ন আসে না, এর একটা টাইমস হবে। সো একের বেশি, তো এটা তো অবশ্যই একের বেশি হবে। ওকে, সো এইভাবে আমরা দেখো কলামের জন্য এর ভ্যালুগুলো সাধারণত কত হতে পারে, এর হচ্ছে 1.05 থেকে 1.25, হ্যাঁ এরকম সাধারণত থাকে। ওকে, সো এটা 1.105 এর চেয়েও বেশি হয় সাধারণত। তো আমরা দুইটা লিমিটিং কেসগুলো দেখলাম, একটা হচ্ছে টোটাল রিফ্লাক্স আর একটা হচ্ছে মিনিমাম রিফ্লাক্স। হ্যাঁ, মিনিমাম রিফ্লাক্সটা কিভাবে বের করব সেটা আমরা দেখলাম, ওই সেটা জেনে আমরা প্র্যাকটিক্যাল রিফ্লাক্সটা বের করতে পারবো আর কি, অপারেটিং। সো আরেকটা টার্ম যেটা ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য অপারেশন ডিজাইন অফ ডিস্টিলেশন কলাম, হুইচ ইজ দ্য এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি, এখানে কিন্তু এফিসিয়েন্সিস বলছি কারণ অনেকগুলো এফিসিয়েন্সিস দরকার হতে পারে। সো সেগুলো আমরা দেখি। হ্যাঁ, সো প্রথমে হচ্ছে এফিসিয়েন্সি, তো তোমার নাম থেকে বুঝতে পারছো কলমটা কতটুকু ইফেক্টিভলি অপারেট করছে। হ্যাঁ, তো এখান থেকে আমরা প্রথমে হচ্ছে ই নোট। ওকে, ই নোট এটা হচ্ছে ওভারঅল কলাম এফিসিয়েন্সি। ওভারঅল কলাম এফিসিয়েন্সি, দ্য টোটাল এন্টায়ার এ সিঙ্গেল ভ্যালু that will represents the performance of the column, overall column, total entire column. তো n কি উপরে দেখো n ইকুইলিব্রিয়াম আর n অ্যাকচুয়াল। ওকে, এর মানে হচ্ছে তোমার একটা ফিট আছে, ফিটের কম্পোজিশন জানো, এটা থেকে তুমি একটা টপ প্রোডাক্ট উইথ নন গিভেন কনসেন্ট্রেশন পিউরিটি সেটা, এবং একটা বটম প্রোডাক্ট উইথ নন গিভেন কনসেন্ট্রেশন পিউরিটি সেটা বের করতে চাচ্ছ। হ্যাঁ, তাহলে এই যে তোমার এক্স বি এবং এক্স ডি, এই যে সেপারেশনটা, এই এক্স বি এবং এক্স ডি, এক্স বি এক্স ডি থেকে আসতে ইকুইলিব্রিয়াম, প্রত্যেকটা স্টেজ যদি আইডিয়াল বা থিওরিটিক্যালি ইকুইলিব্রিয়াম থাকে, তাহলে কয়টা স্টেজ লাগবে এখান থেকে এখানে আসতে, কয়টা স্টেজ দরকার। তাহলে অ্যাকচুয়াল, নিচেরটা হচ্ছে অ্যাকচুয়াল চেঞ্জ, আচ্ছা এটা ধন্য, এই হচ্ছে তোমার এন ইকুইলিব্রিয়াম, স্টেজগুলো প্রত্যেকটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, ইকুইলিব্রিয়াম কন্ডিশন এস্টাবলিশড হয়ে যায়, তাহলে এখান থেকে এখানে আসতে কয়টা স্টেজ লাগবে, নাম্বার অফ স্টেজ ইকুইলিব্রিয়াম। আর এন অ্যাকচুয়াল, এই যে আমরা স্টেজগুলোকে, বিশেষ করে কলমের ভিতরে স্টেজগুলোকে আমরা ইকুইলিব্রিয়ামে ধরছি। হ্যাঁ, তো রিয়েলিটি তো একবার 100% ইকুইলিব্রিয়াম অ্যাচিভ নাও হতে পারে বা হতে পারে। তাহলে যদি হয়, সাধারণত প্রত্যেকটা স্টেজই একটু ডেভিয়েট করে ফ্রম ইকুইলিব্রিয়াম কন্ডিশন। তাহলে এরকম ডেভিয়েট করলে আসলে অ্যাকচুয়ালি আসলে ইকুইলিব্রিয়াম কন্ডিশন থাকলে সেপারেশন সবচেয়ে ভালো হবে, নাম্বার অফ স্টেজ কম লাগবে, আর এটা ডেভিয়েট করলে নাম্বার অফ স্টেজ রিকোয়ার্ড বেড়ে যায়। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি কতটুকু, কয়টা দরকার, আর ইকুইলিব্রিয়াম হলে কয়টা দরকার ছিল। হ্যাঁ, তো এটার যে রেশিও, এটা থেকে তুমি ওভারঅল ইকুইলিব্রিয়াম অফ দ্য ওভারঅল এফিসিয়েন্সি অফ কলাম, এন্টায়ার কলাম, এটা বের করতে পারবা। ওকে, সো এটার ব্যবহার কি, এটা একটা ভেরি সিম্পল, মানে এটা মোর ইউজফুল, কারণ তুমি একটা সিঙ্গেল ভ্যালু থেকে কলামের পারফরমেন্সটা জানতে পারছো। হ্যাঁ, আচ্ছা তাহলে অসুবিধা কি, এটা তো অ্যাডভান্টেজ। আর হচ্ছে তোমার ডিসঅ্যাডভান্টেজ বা একটু সমস্যা যেটা একটা, সেটা হচ্ছে এটাকে ফুললি থিওরি ফ্রম দ্য ফার্স্ট প্রিন্সিপাল, আমরা জানি ফান্ডামেন্টাল যে কনজারভেশন প্রিন্সিপাল, ম্যাস, এনার্জি যেগুলো রয়েছে, যে ফার্স্ট প্রিন্সিপাল অফ এনার্জি বা ম্যাস, ওগুলো থেকে কিন্তু এটা ডিরেক্টলি ডিরাইভ করা যায় না। হ্যাঁ, সো এটা একটা অসুবিধা, আমি ফার্স্ট প্রিন্সিপাল থেকে থিওরির মাধ্যমে এটাকে ডিরাইভ করতে পারি না, আই হ্যাভ টু লুক ইনটু এম্পিরিক্যাল কোরিলেশন, আইদার এক্সপেরিমেন্ট করে এটা বের করতে হয়, এটা একটা অসুবিধা। আর সুবিধা যেটা আমি অলরেডি তোমাদেরকে বললাম, সেটা হচ্ছে এক সিঙ্গেল ভ্যালু, যেটা থেকে তুমি সামগ্রিক টোটাল এন্টায়ার কলামের পারফরমেন্স জানতে পারছো। আচ্ছা, তো আমরা একটু দেখে নেই, এই যে তোমার এন্টায়ার ওভারঅল এফিসিয়েন্সি আমরা বলতেছি। হ্যাঁ, তো এর মধ্যে কি কি বিষয়ের ভূমিকা রয়েছে বা কি কি ফ্যাক্টর রয়েছে যেগুলা দ্যাট ক্যান এফেক্ট ওভারঅল এফিসিয়েন্সি অফ দ্য কলাম। তো অবশ্যই যেটা ডিপেন্ড করে, একটা হচ্ছে তোমার
যে ফ্লুইড রয়েছে, সে লিকুইড বলো বা গ্যাস বলো, এগুলার একটা viscosity definitely, viscosity it can act as a barrier to the or resistance to the mass transfer. তাহলে যে ফ্লুইড রয়েছে, ফ্লুইড প্রপার্টিজ মেইনলি সে লিকুইড স্টেজ, প্রত্যেকটা স্টেজের মধ্যে তো উপর থেকে লিকুইড আসবে, তাই না? আর নিচ থেকে আসছে পেপার, লিকুইড পেপার মিক্সিং হচ্ছে, ডিফিউশন হচ্ছে, ম্যাস ট্রান্সফার হচ্ছে। তো এখানে যদি তোমার লিকুইড ফেজের ভিসকোসিটিটা বেশি থাকে, তাহলে এই যে ডিফিউজিভিটি বলো বা হচ্ছে তোমার ম্যাস ট্রান্সফার বলো, এটা ইন্টারাপ্টেড হবে, এফেক্টেড হবে। হ্যাঁ, তাহলে ডেফিনেটলি দ্য ভিসকোসিটি অফ ফ্লুইড বা ইন পার্টিকুলার মেইনলি হচ্ছে ভিসকোসিটি অফ লিকুইড, এটা এফেক্ট করবে। আচ্ছা, তো কলাম এফিসিয়েন্সি আবার ডিপেন্ড করে হচ্ছে তোমার নিচে থেকে যে ব্যাপর ফ্লো আসতেছে, ব্যাপর ভেলোসিটি বা ব্যাপর ক্যাপাসিটির উপর। হ্যাঁ, কেননা তুমি যদি, কারণ হচ্ছে আমার উপর থেকে ব্যাপর আসতেছে, লিকুইড আসছে, তাই না? এটা কোথায় আসছে? এটা আসবে ট্রেতে। হ্যাঁ, আর ট্রের নিচ থেকে উপর দিকে আসতেছে ব্যাপর। তাহলে আমাদের ব্যাপর ভেলোসিটিটা এমন হতে হবে যাতে ওই লিকুইড হুইপিং না হয়, অর্থাৎ স্টেজ থেকে যে ট্রে থেকে যে অরিফিসগুলো রয়েছে, এখানে যে অরিফিসগুলো রয়েছে, এগুলো দিয়ে ডিরেক্টলি নিচের দিকে পড়ে না যায়, কারণ পড়ে গেলে তো আর কন্টাক্টে থাকবে না, ম্যাস ট্রান্সফার হচ্ছে না। সো ব্যাপর ভেলোসিটি এটা যদি খুব কম হয়, ব্যাপর ভেলোসিটি খুব কম হয়, তাহলে এফিসিয়েন্সি কিন্তু অনেক কমে যায়। তার কারণ হচ্ছে ম্যাস আর হচ্ছে তোমার ব্যাপর লিকুইড, এটার যে কন্ট্যাক্ট, হোল্ডিং টাইম, তারপর হচ্ছে যে ইন্টিমেট মিক্সিং, তারপর হচ্ছে তোমার ডিফিউশন বা ম্যাস ট্রান্সফার, এগুলো কমে যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তোমার ব্যাপর ভেলোসিটির একটা ইম্প্যাক্ট কোথায় রয়েছে? রয়েছে অবশ্যই এফিসিয়েন্সির উপর। আবার কি বলা যায়? কলামের ডাইমেনশনও বলা যায়, কলামের ডাইমেনশনের একটা এফিসিয়েন্সি রয়েছে। যেমন কলামটা যদি খুব লার্জ হয়, কলাম একটা নির্দিষ্ট ডায়ামিটারকে যদি এক্সিড করে ফেলে ডায়ামিটারটা, তাহলে কিন্তু কলাম এফিসিয়েন্সি ফল করে। হ্যাঁ, সো এরকম বিষয়ে তোমরা বইটা একটু ভালো করে পড়বা, এই এফিসিয়েন্সি কি কি বিষয় এগুলোকে এফেক্ট করে, এই ওভারঅল এফিসিয়েন্সির সুবিধা কি, ওভারঅল এফিসিয়েন্সির অসুবিধা কি, ওভারঅল এফিসিয়েন্সি গুলোকে আমরা কিভাবে বের করব, তারপর হচ্ছে তোমার কি কি কলামের কি কি ফ্যাক্টর বা প্যারামিটারস বা হচ্ছে তোমার ভেরিয়েবলস রয়েছে যেগুলো দ্যাট ক্যান এফেক্ট দ্য এফিসিয়েন্সি অফ ওভারঅল কলাম। ওকে, সো এই হচ্ছে, দিস ইজ এ ভেরি গুড থিং, যেটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এখন দেখো আরেকটা বিষয়, আমরা যেহেতু বললাম ওভারঅল এফিসিয়েন্সির একটা অসুবিধা হচ্ছে আমরা ফার্স্ট প্রিন্সিপাল থেকে উই ক্যানট ডিটারমিন ইট ইজিলি। ওকে, সো আমাদের আরেকটা বিষয় চলে আসে, যেটা হচ্ছে স্টেজ এফিসিয়েন্সি। হ্যাঁ, এই যে এখানে ইএমবি, ইএমবি, ইএমএল, এগুলো দেখছে তিনটা, এগুলো হচ্ছে মানে এই দুইটা বেসিক্যালি। ইএমবি এটা হচ্ছে মার্ফি অ্যাকর্ডিং টু তার যে সায়েন্টিস্ট বা রিসার্চার, তার নাম অনুসারে হচ্ছে মার্ফি এম। আর বি মানে ব্যাপর। আমি যদি এফিসিয়েন্সিটা ইন টার্মস অফ ব্যাপর ফেস কম্পোজিশনের মাধ্যমে বের করি, তাহলে এটাকে বলা হচ্ছে মার্ফি ব্যাপর এফিসিয়েন্সি। আর যদি আমি এটাকে ক্যালকুলেট করি ইন টার্মস অফ লিকুইড ফেস কম্পোজিশন এক্স, তাহলে আমরা এটাকে বলবো মার্ফি লিকুইড এফিসিয়েন্সি। এবং এই দুটাই কিন্তু স্টেজ, ইন্ডিভিজুয়াল স্টেজের জন্য, এটা এই দুটা কিন্তু নট ফর ওভারঅল কলাম। ওভারঅল কলামের জন্য হচ্ছে এই নাম্বার অফ স্টেজ required for equilibrium condition, number of stages required for actual conditions। হ্যাঁ, দুটো রেশিও। ওকে, সো এটার অসুবিধাটা জানি, এটাকে আমরা ওভারকাম করার জন্য আমরা নতুন স্টেজ এফিসিয়েন্সিতে আসলাম। হ্যাঁ, এটা ওয়েল নোন এবং ওয়েল প্র্যাকটিসড। হ্যাঁ, এটা খুব অনেক ওয়াইডলি প্র্যাকটিস যেটাকে বলা যায়। হ্যাঁ, সেটা হচ্ছে, তাহলে আমরা একটু দেখি। তাহলে এইগুলা অবশ্যই স্টেজ। আবার আমরা আরো ফার্দার একটা চ্যাপ্টার আসবে, ওখানে আরেকটা দেখব হচ্ছে পয়েন্ট এফিসিয়েন্সি, স্পেসিফিক পয়েন্ট। বিষয়টা এরকম, কনসেপচুয়াল বিষয়টা এরকম, আমি একটা পয়েন্ট এফিসিয়েন্সি বের করব, ওইটাকে ইন্টিগ্রেট করে একটা স্টেজের এফিসিয়েন্সি বের করব, আবার বিভিন্ন স্টেজের এফিসিয়েন্সিকে ইন্টিগ্রেট করে আমি ওভারঅল কলাম এফিসিয়েন্সি বের করব। হ্যাঁ, তো মার্ফি কনসেপ্টটা এরকম ছিল আর কি। হ্যাঁ, তো আমরা মার্ফি এফিসিয়েন্সি যে বিষয়টা, এটা হচ্ছে তোমার অবশ্যই স্টেজ, একটা স্টেজের জন্য এইগুলো আমরা দেখাচ্ছি। তো এখানে অ্যাকচুয়াল চেঞ্জ ইন ব্যাফর, এটা ইন টার্মস অফ ব্যাফর দিয়ে দেখাচ্ছি, যেহেতু অ্যাকচুয়াল চেঞ্জ ইন ব্যাফর কম্পোজিশন। হ্যাঁ, প্রত্যেকটা স্টেজে একটা ইনকামিং ব্যাফর থাকে, একটা লিভিং ইকুইলিব্রিয়াম ব্যাফর থাকে, তাই না? তো অ্যাকচুয়াল চেঞ্জ ইন ব্যাফর কম্পোজিশন, হ্যাঁ, এই যে তুমি যদি কলামটা চিন্তা করো, এটা হচ্ছে জেতম স্টেজ। এটা জেতম স্টেজ যদি আমি চিন্তা করি, এই জেতম স্টেজ থেকে একটা ইকুইলিব্রিয়াম লিভিং স্ট্রিম যাচ্ছে।
আর এটা হচ্ছে ইনকামিং, নিচের স্টেজ থেকে আসতেছে। তাহলে এইটা অবশ্যই তো এটা থেকে মোর কনসেন্ট্রেটেড রিচ থাকবে, তাই না? তাহলে এখানে কতটুকু চেঞ্জ হলো অ্যাকচুয়াল চেঞ্জ ইন ভ্যাপর কনসেন্ট্রেশন, এটা এবং এটার ডিফারেন্সটা, এটা থেকে মাইনাস করে এটা অ্যাকচুয়াল কত, হ্যাঁ অ্যাকচুয়াল কত সেটা লিখো, ডিভাইডেড বাই চেঞ্জ ইন ভ্যাপর কনসেন্ট্রেশন ফর ইকুইলিব্রিয়াম স্টেজ। এটার মানে কি? এটার মানে হচ্ছে দেখো এভাবে আমি যদি এখানে ডিফাইন করি, এটা তো আছেই, এটা এই কলামে আসলো, এটা হচ্ছে কি অ্যাকচুয়াল আর হচ্ছে এখন এইটা ইট ইজ সাপোজ টু বি ইকুইলিব্রিয়াম স্ট্রিম, তাই না? এই স্টেজ থেকে সেপারেশন, মিক্সিং, ইন্টিমেট মিক্সিং, ম্যাস ট্রান্সফার, তারপর লিভিং, এখানে লিভ করলো, এটা অবশ্যই ইন ইকুইলিব্রিয়াম উইথ এখানকার যে স্ট্রিমটা লিকুইড স্ট্রিম। আচ্ছা, সো এটাকে তো ইকুইলিব্রিয়াম থাকার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি তো থাকে না, ডেভিয়েট করে। ওকে, তাহলে আমি যদি এই যে এখানে উপরে লিখতেছি অ্যাকচুয়াল, ওয়াই কিন্তু তোমার এগুলো কিন্তু অ্যাকচুয়ালি, সো এই যে ওয়াই জে মাইনাস ওয়াই জে প্লাস ওয়ান অ্যাকচুয়াল চেঞ্জ ইন ভ্যাপর কম্পোজিশন। তাহলে নিচের দিকে দেখো, নিচের দিকে কি, নিচের দিকে ওয়াই জে প্লাস ওয়ান কিন্তু ঠিকই আছে, এখানে কি আছে ওয়াই জে, উপরে একটা স্টার আছে, কেন? এটার মানেটা কি? এটার মানে হচ্ছে এটা তাহলে কোনটা? এটা হচ্ছে এই যে এখান থেকে যে এটার যে রেসপেক্টিভ কোরেসপন্ডিং লিকুইড স্ট্রিম যে ওয়াই জে, এই ওয়াই জে কোরেসপন্ডিং ইকুইলিব্রিয়াম স্ট্রিম, অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়াম স্ট্রিম। তাহলে এটা তো সাপোজ টু বি ইকুইলিব্রিয়াম, বাট অলওয়েজ প্র্যাকটিক্যাল এটাকে একটু ডেভিয়েট করে ফ্রম ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, সো এইটার আইডিয়াল কন্ডিশনটা হচ্ছে এটা, হ্যাঁ এটার আইডিয়াল রিপ্রেজেন্টেটিভটা হচ্ছে এটা, ইকুইলিব্রিয়াম রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, তাহলে ওয়াই জে হচ্ছে এক্স জে, যেটা এই স্টেজ থেকে যে তোমার এখান থেকে যেটা ড্রপ করতেছে যে স্ট্রিমটা এক্স জে, এটার অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন। হ্যাঁ, এটার অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আমরা মারফি ভ্যাপর এফিসিয়েন্সি বের করতে পারি। একইভাবে দেখো মারফি লিকুইড এফিসিয়েন্সি কি? তো একটা স্টেজ ধরো, এই স্টেজের অ্যাকচুয়াল চেঞ্জ ইন লিকুইড কনসেন্ট্রেশন। তাহলে এখানে কি যাচ্ছে? এখানে যাচ্ছে হচ্ছে এক্স জে মাইনাস এক্স জে মাইনাস হচ্ছে উপর থেকে কি আসছে এক্স জে মাইনাস ওয়ান। সো এইটা এবং এইটার ডিফারেন্স, এটার এবং অ্যাকচুয়াল কন্ডিশন ডিফারেন্স। আর হচ্ছে এটা দেখো এই যে এক্স জেড ঠিকই আছে, এই স্ট্রিমটা যদি এইটার সাথে এটার এই স্ট্রিমের অ্যাকচুয়াল আইডিয়াল ইকুইলিব্রিয়াম কম্পোজিশনটা কত, অ্যাকচুয়াল আইডিয়াল ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা মারফি স্টেজ এফিসিয়েন্সি হয় ভ্যাপর এবং লিকুইড এফিসিয়েন্সি বের করতে পারি। ওকে, আচ্ছা এখন দেখো আরেকটা বিষয় এখানে যেটা আমি দেখাতে চাচ্ছি। আচ্ছা ওকে, আমি একটু দেখে নিই। দেখো এটা সম্পূর্ণ একটু ব্লার এই স্লাইডটা। হ্যাঁ, তো একটু ভালো করে বোঝার চেষ্টা করো আমি এখানে কি দেখাতে চাচ্ছি। তো এটা হচ্ছে ম্যাককেফেল অ্যানালাইসিস। যদি আমার এর আগে এই স্লাইডটার আগে আমি যত ধরনের ম্যাককেফেল অ্যানালাইসিস করেছি সেগুলো কিন্তু আমি প্রত্যেকটা কলামের ভিতরে যে স্টেজগুলো রয়েছে সেই স্টেজগুলোকে আমি 100% ইন ইকুইলিব্রিয়ামে আছে সেগুলা ধরে করেছি। কিন্তু প্র্যাকটিক্যালি এটা ডিফার করবে। এখন এই যে রিয়েলিটি, এটাকে ইনকর্পোরেট করা হচ্ছে এই অ্যানালাইসিসের মধ্যে। হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস আমি বলে নেই, এই যে আমি কলাম ওভারঅল এফিসিয়েন্সি বের করেছি, এগুলো এই স্টেজ এর মধ্যে কিন্তু পার্শিয়াল রিবয়লার বা তোমার পার্শিয়াল কন্ডেন্সার কখনো আসবে না। কারণ কি? এটা শুধু এই যে স্টেজ, এটা শুধু কলামের ভিতরে আভ্যন্তরীণ যে স্টেজগুলো সেগুলাই এই এফিসিয়েন্সি ক্যালকুলেশনে আসে। এখানে আমরা ওই পার্শিয়াল রিবয়লার অথবা পার্শিয়াল কন্ডেন্সারকে নিয়ে আসি না। তার কারণ হচ্ছে পার্শিয়াল রিবয়লার বা পার্শিয়াল কন্ডেন্সার এগুলার অপারেশন স্কিমেটিকটা তো একই, এগুলোর পারফরমেন্স সামহাট ডিফারেন্ট ফ্রম দ্য ইন্টারনাল স্টেজগুলো। সো আমরা কলাম এফিসিয়েন্সি ক্যালকুলেশনের জন্য আমরা শুধু কলামের ভিতরে আভ্যন্তরীণ যে স্টেজগুলো রয়েছে সেগুলো আমরা এগুলো হিসাবে নিয়ে আসা হয়। ওকে, আচ্ছা তাহলে আমরা এখানে দেখি, যদি এখন আমরা এই যে রিয়েলিটি থেকে স্টেজগুলো একটু ডিফার করে, তাহলে এটাকে আমরা ইনকর্পোরেট করছি ইন টার্মস অফ মারফি স্টেজ এফিসিয়েন্সি। হ্যাঁ, দেখো একটু
সে আমি এটা হচ্ছে xb, এই লাইন দেখতে পাচ্ছ তোমরা, as you can see this is x y লাইন, x equal to y লাইন। ওকে, আচ্ছা, এই হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম ডেটা, ইকুইলিব্রিয়াম ডেটা গুলো। হ্যাঁ, এই তো তোমার y অ্যাক্সিস, x অ্যাক্সিস, এটা তোমরা জানো। আচ্ছা, তো আমরা পয়েন্টটা বসাই এখানে। এই হচ্ছে xd, ইন্টারসেকশন বিটুইন xy লাইন এন্ড কি টপ অপারেটিং লাইন, xb, intersection between xy line and bottom operating line। এই দুটো পয়েন্ট আমি জানি, এবং দুটো পয়েন্ট তুমি টপ বটম অপারেটিং লাইন প্লট করো আর তুমি টপ অপারেটিং লাইন প্লট করো। ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এটা। হ্যাঁ, এর মধ্যে দিয়ে হচ্ছে ফিড লাইনটা যাবে। ওকে, এটা বিন্দু টেস্ট। আমি এখানে যেটা দেখাতে যাচ্ছি, দেখো এই যে উপরের সলিড যে লাইনটা এই আমি দেখাচ্ছি, এটা কিন্তু ইকুইলিব্রিয়াম লাইন। হ্যাঁ, এখন আরেকটা দেখাচ্ছি, এই যে ড্যাশড লাইন, তার ভিতরে যেটা রয়েছে ড্যাশড লাইন, এটা কি? এটা হচ্ছে সিডো ইকুইলিব্রিয়াম কার্ভ। সিডো ইকুইলিব্রিয়াম কার্ভ, এটা মানে কি? এটা কিভাবে আসলো? আচ্ছা, তো আমরা স্ট্রেস, এই যে তাহলে আমরা এখান থেকে কলামে আসলাম, ইন্টারনাল যে কলাম স্ট্রেস গুলো রয়েছে সেগুলো নট অলওয়েজ ইন 100% ইকুইলিব্রিয়াম। ওকে, তো তাহলে আমরা কি করতে পারি? তো আমরা এখন এই ধরনের কেসে ম্যাকেথিল অ্যানালাইসিস গুলো কিভাবে ক্যারি আউট করব, সেটা হচ্ছে দেখো, এই এক্সবি আমি স্টেপিংটা করি, কিভাবে করব? এই এক্সবি থেকে সেম নিচ থেকে করছি, নিচ থেকে যদি করি, এখান থেকে যাও উপরে ডিরেক্টলি ইকুইলিব্রিয়াম লাইনে যাচ্ছি। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম লাইনে যাচ্ছি, তারপর হচ্ছে অপারেটিং লাইনে, বটম অপারেটিং লাইন অফকোর্স। হ্যাঁ, তো এটাকে আমরা, এটা এফিসিয়েন্সি 100% আমরা ধরে নেব। হ্যাঁ, কারণ এইটা তো আসলে ওই আমাদের যে এই যে ডেফিনেশনস গুলো আমার আসলো, এর মধ্যে এটা কিন্তু ইনক্লুডেড না। সো এটা অ্যাজ ইট ইজ যেটা ছিল, আমি এটাকে 100% ইকুইলিব্রিয়াম হিসেবে ধরে কাজ করব। সো এই যে আমি এখানে আসলাম। ওকে, আচ্ছা, এই যে ফার্স্ট রিভলার, এই আসলাম এখানে, আবার এখান থেকে উপরে যাব। এটা মানে কি বোঝাচ্ছে দেখো তো, এখান থেকে ডিরেক্টলি এখানে সে একটা ওয়াই, এখানে ওয়াই ছিল, এখান থেকে ডিরেক্টলি আমি উপরে উঠলাম একবারে এই পয়েন্টে। তাহলে টোটাল চেঞ্জ ইন আমি ইকুইলিব্রিয়ামে আসলাম, টোটাল চেঞ্জ ইন ব্যাফর ফেজ কম্পোজিশন ফর ইকুইলিব্রিয়াম কেস, যদি আইডিয়ালি এটা ইকুইলিব্রিয়ামে থাকতো এই পয়েন্টে। ঠিক আছে, তাহলে আমরা এইখান থেকে এখানে, এই যে আমি উপরে যেটা দেখাচ্ছি, এই যে এটা, হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে কিন্তু এখান থেকে এখানে একবারে এক্সাক্ট এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত ইকুইলিব্রিয়াম, চেঞ্জ ইন ভ্যাপর ফেজ কম্পোজিশন ফর ইকুইলিব্রিয়াম, স্টেজগুলো যদি ইকুইলিব্রিয়ামে থাকতো। ওকে, এই পর্যন্ত আসলো। কিন্তু সে আমি এই মার্ফি ভ্যাপর এফিসিয়েন্সি যদি 80% হয় বা 85% বা সে 80%, এর মানে কি? 80%, এটার মানে হচ্ছে 80% যদি হয়, এইটার এইটার আসলে অ্যাকচুয়াল চেঞ্জ ইন ডিফারেন্স, অ্যাকচুয়াল চেঞ্জ ইন ভ্যাপর ফেজ কম্পোজিশন আর আইডিয়ালের 80%, তাই না? সো এইটা মাল্টিপ্লাইড বাই 80.8 টাইমস। হ্যাঁ, তাহলে অর্থাৎ এটা থেকে আরো 20% কম হবে অ্যাকচুয়ালটা, তাই না? তাহলে এটা মার্ফি এফিসিয়েন্সি কি বলেছে তোমাকে? 80% বলেছে। তাহলে এখান থেকে তুমি এই পর্যন্ত টোটালটা হচ্ছে অ্যাকচুয়াল যদি হয়, 100% এফিসিয়েন্সি যদি হতো আইডিয়াল ইকুইলিব্রিয়ামে, তাহলে এই পর্যন্ত আসতে পারতাম। কিন্তু এটা হচ্ছে 80%। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত যেটা দেখতে পাচ্ছ, এটা টোটাল 80%-এ যাও বা 20% নিচে কম হবে। হ্যাঁ, কমে এই যে একটা পয়েন্ট আসলো, তুমি এটা কিন্তু এখানে চলে আসলে কিন্তু ধরে নিচ্ছ তুমি স্টেজগুলো 100% ইকুইলিব্রিয়ামে আছে, এফিসিয়েন্সি 100%। ওকে, এটা না। সো এটা সে 80% বলে দিচ্ছে। সো এই যে টোটাল ছিল, টোটালের 80% চেঞ্জ হবে। হ্যাঁ, তাহলে এই পয়েন্টে আমি আসলাম, এই পয়েন্টটা হচ্ছে ড্যাশড ইকুইলিব্রিয়ামের একটা পয়েন্ট। আবার তুমি এখানে যাও, এখানে আসো। ওকে, বটম অফ পার্ট লাইন আছে, এখন উপরে ফার্দার মুভ করো উপরের দিকে। এখানে যদি তুমি চলে আসো, এখানে আসা মানে হচ্ছে এফিসিয়েন্সি 100%, অর্থাৎ ইকুইলিব্রিয়াম, স্টেজগুলো ইকুইলিব্রিয়ামে আছে। হ্যাঁ, আসলে তো না, এটা 80%। তাহলে এখান থেকে এখানে যে টোটাল যে তুমি সে 100, এই 100-এর 80% চেঞ্জ হবে, এই পর্যন্ত আসো। ঠিক আছে, তাহলে এই যে পয়েন্ট, এইগুলো, এই যে ড্যাশড লাইন যেটা তুমি দেখতে পাচ্ছ, যেটাকে আমি অলরেডি বললাম সিডো ইকুইলিব্রিয়াম কার্ভ, এটা হচ্ছে এই যে এই পয়েন্টগুলোকে, এই পয়েন্ট 80%-এর করেসপন্ডিং পয়েন্টগুলোকে কানেক্ট করে যেটা পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে সিডো। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, নট থিওরিটিক্যাল ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, সো এই সিডো ইকুইলিব্রিয়াম কার্ভ। ওকে, সো একইভাবে মুভ করো, এই মুভ করলাম, টোটাল হচ্ছে 100%, এর 80% হচ্ছে এখানে, এখানে থেমে যাও।
সো এই পয়েন্টটাকে কানেক্ট করা আবার এরকম করে মুভ করে করে তোমাকে অগ্রসর হতে হবে। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে আমরা, সো আমি কি ম্যাককেপথেল অ্যানালাইসিস তো এর আগে অনেকগুলো করেছি, অনেকগুলো অ্যাডভান্স ডিস্টিলেশনের কেসও দেখেছো। এইটা হচ্ছে অ্যানাদার কেস, যখন তোমাকে বলে দেয়া থাকবে স্টেজগুলোর ইফিসিয়েন্সি 100% না, অর্থাৎ এটা কি ট্রুলি ইকুইলিব্রিয়ামে নাই, এটা হচ্ছে সে মার্কেট ইফিসিয়েন্সি 80%, এই 80%-এর জন্য তুমি ম্যাককেপথেল অ্যানালাইসিস করো, তাহলে কিন্তু তোমাকে এইভাবে করতে হবে সিডি ইকুইলিব্রিয়াম লাইনের মতো, এই যে এইভাবে টোটাল কত পার্সেন্ট হচ্ছে অ্যাকচুয়াল চেঞ্জ, আর হচ্ছে তোমার তোমার আইডিয়াল ইকুইলিব্রিয়াম চেঞ্জ হতো, তার কত পার্সেন্ট ইফিসিয়েন্সি ইউজ করে তুমি অ্যাকচুয়াল চেঞ্জগুলো বের করবা। এই অ্যাকচুয়াল চেঞ্জগুলো থেকে তোমার সিডি ইকুইলিব্রিয়াম কার্ভ আসবে। ওকে, আর এইভাবে এমন করে করে যে যত স্টেজ হয় সেই করে হচ্ছে তোমার স্টেজ রিকোয়ার্ড ফর ডিজাস্ট সেপারেশন উইথ এই যে গিভেন এফিসিয়েন্সি। ওকে, তাহলে আমরা এখানে আমরা দেখালাম কিভাবে আমরা ম্যাককেপথেল অ্যানালাইসিসটা কমপ্লিট করব যদি তোমাকে স্টেজ এফিসিয়েন্সি দেয়া থাকে। আচ্ছা, ফাইন। এখন আমরা আরেকটা বিষয় আসলাম, কিভাবে হাউ উই ক্যান ইউজ নিউ ইউজ ওল্ড কলামস। সে একটা এক্সিস্টিং কলাম আছে তোমার কাছে, একটা কল তোমার কাছে না তো, সে একটা ইন্ডাস্ট্রিতে তোমার একটা এক্সিস্টিং কলাম আছে, এটা ডিজাইন করা হয়েছিল ফর স্পেসিফিক অপারেশন কন্ডিশন। হ্যাঁ, একটা সিস্টেমের জন্য তৈরি করা হয়েছিল, সামহাও ওটার ইউজড হচ্ছে না। এখন তোমার নতুন একটা এটাকে নিউ অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করবা, নতুন কেসে অ্যাপ্লাই করবা। হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা কিভাবে এক্সিস্টিং কলাম, হ্যাঁ অলরেডি সে ওল্ড কলাম, এক্সিস্টিং কলাম সিস্টেমে এক্সিস্ট করছে, হ্যাঁ আছে, কোনোভাবে আছে, এটা অলরেডি এটা এক্সিস্ট করে, তো এটাকে তুমি তোমার নিউ অ্যাপ্লিকেশন, নিউ কেমিক্যাল সিস্টেম, নিউ ফিট কন্ডিশন, নিউ top operating top product, new bottom product, okay, new flow rate, new concentration, so এই ধরনের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে চাচ্ছ। হ্যাঁ, তাহলে এটা আমরা কিভাবে এই অ্যানালিসিস গুলো করে দেখবো আদৌ কি সম্ভব কিনা, আদৌ কি আমাকে উচিত হবে কিনা কোন একটা ওল্ড বা এক্সিস্টিং কলামের সাথে কলামকে নেয়া, ওখানে অপারেট করা। তো এর আগে আমরা প্রথমে দেখিনি why would we want to use an existing column for a problem it was not designed for. ওকে, একটা কলাম যেটাকে আসলে তুমি এই জন্য ডিজাইন করো নাই, কলামটা অন্য কিছু সিস্টেমের জন্য, অন্য সেট অফ স্পেসিফিক রিকোয়ারমেন্টের জন্য ডিজাইন করা হয়েছিল। এখন ওইটাকে আমরা কেন আমরা অনেক সময় টেস্ট করি, কেন আমরা এটাকে একটু যাচাই বাছাই করার চেষ্টা করি। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে সে তোমার নতুন একটা কেস জেনারেট হলো, নতুন একটা কেস তোমার প্রোডাকশন করতে হবে। ওকে, নতুন প্রোডাক্ট তৈরি করতে হবে, নতুন ফিড, নতুন প্রোডাক্ট, নতুন কম্পোজিশন। হ্যাঁ, তো এর জন্য তোমার যে এক্সিস্টিং কলামটা আছে সেটার বিবেচনায় তোমার কেন আসবে, এর কারণ হচ্ছে তুমি যদি একটা নতুন কলাম কিনতে চাও, তার জন্য বা কনস্ট্রাক্ট করতে যাও, হ্যাঁ তার জন্য যে রিকোয়ার্ড ইনভেস্টমেন্ট দরকার হবে এটা অলওয়েজ বেশি হবে, বাট ইট ইজ অলওয়েজ ইজিয়ার হবে তোমার এক্সিস্টিং সিস্টেমকে একটু মডিফাই করে নিয়ে তোমার প্রসেস, তোমার সিস্টেম নিয়ে কাজ করা। ওকে, সো এই কারণে আমরা চাই প্রথম কাজটা হচ্ছে, সো ইট ইজ অলওয়েজ ইজিয়ার টু মডিফাই, it is always বলা যায় to cheaper, it is always cheaper to modify a column that has already been paid for than to buy a new column. তুমি একটা নিউ কলাম বাই করার চেয়ে, প্রকিউর করার চেয়ে তোমার এটা একটু চিপার হয়, একটু সহজ হয় তোমার এক্সিস্টিং কলামকে মডিফাই করে নেওয়া। হ্যাঁ, একটা বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে তুমি এই কমপ্লিটলি একটা নিউ কলাম প্রকিউর করতে চাও, হ্যাঁ এর জন্য যে অ্যাসোসিয়েটেড টাইম, রিকোয়ার্ড টাইম, এটা সবসময় বেশি হবে কম্পেয়ার টু দ্য মডিফাইং। একটা এক্সিস্টিং কলাম আছে, এই কলামটাকে তুমি মডিফিকেশন এবং অ্যাপ্লাই, এই জন্য যে অ্যানালাইসিসের জন্য যে সময় লাগবে, এটা থেকে অনেক অনেক বেশি সময় লাগে তোমাকে একটা নিউ কলাম দেওয়ার জন্য। কারণ নিউ কলাম তোমাকে ডিজাইন করতে হয়, ডিজাইন সব স্পেসিফিকেশন স্পেক তৈরি করতে হয়, টেন্ডার কল করতে হয়, টেন্ডার ইভ্যালুয়েট করতে হয়, অর্ডার, তারপরে হচ্ছে তোমার কন্ট্রাক্টর কি হবে সেটা বাছাই করতে হয়, অ্যাওয়ার্ড করতে হয়, নোটিফিকেশন, নানা রকমের বিষয়, তারপরে অনেক 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 স্টেপ। সো এটা আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখতে পাই, হ্যাঁ এটা কোনো শর্ট আর অনেক কম সময়ের মধ্যে আমরা এটাকে একটু মডিফাই করে আমার সিস্টেমে আমার কাজ শুরু করতে পারি। হ্যাঁ, এই কারণে কিন্তু সেকেন্ড রিজন আমরা একটু চাই। থার্ড রিজন কি? থার্ড রিজন ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। একজন ট্রু ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিশনার, যে প্রফেশনাল ইঞ্জিনিয়ার, যে
তাকে তুমি যদি তোমার প্রতিষ্ঠানে রাখতে চাও, তাকে তুমি সবসময় কি তুমি যদি হাইলি তাকে পে করো, হাইলি পে, সো ইউ আর গিভিং ফ্যাসিলিটি তাকে, হ্যাঁ তুমি তাকে ফ্যাসিলিটিস দিচ্ছ অনেক। তো যে আসলে ট্রু প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার, হ্যাঁ, যে একটু ইনোভেশন সাথে জড়িত হতে চায়, যে একটু ক্রিয়েটিভ থিঙ্কিং এর সাথে জড়িত হতে চায়, যে একটু চাই একটা 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 ক্রিয়েটিভ কিছু নিয়ে আসার জন্য, হ্যাঁ, এটা কিন্তু সব ট্রু প্র্যাকটিসিং ইঞ্জিনিয়াররাই চায়, প্রফেশনাল ইঞ্জিনিয়াররা তারা চায়। তো এটা হচ্ছে একটা মাধ্যম, হ্যাঁ, অর্থাৎ তুমি তোমাকে বসিয়ে বসিয়ে যদি অনেক 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 ইঞ্জিনিয়ার পাবা, যাদেরকে তুমি বসিয়ে বসিয়ে টাকা দিলেও, ভালো স্যালারি দিলেও তাদেরকে রাখতে পারবে না। তার কারণ হচ্ছে তারা যে মনের যে একটা খোরাক, তাদের যে একটা তোমার প্রফেশনাল যে একটা চ্যালেঞ্জ, কেরিয়ার যে একটা চ্যালেঞ্জ, প্রবলেম সলভিং, নিউ চ্যালেঞ্জ, টেক আপ এ নিউ চ্যালেঞ্জ অ্যান্ড সলভ ইট অ্যান্ড দেন মুভ টু অ্যানাদার প্রবলেম। ওকে, সো এই যে চ্যালেঞ্জটা কিন্তু অনেক ইঞ্জিনিয়ারকে দিতে হয়, দিয়ে তোমার প্রতিষ্ঠানে রাখতে হয়। সো এই কারণেই তাদেরকে অনেক প্র্যাকটিক্যাল প্রবলেম দিতে হয়। হ্যাঁ, সে এটা একটা চ্যালেঞ্জ, একটা প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ, একটা এক্সিস্টিং কলাম আছে, সে তুমি তোমার ইঞ্জিনিয়ারদেরকে ইনোভেটিভ দেখবে, ক্রিয়েটিভ কিছু ইঞ্জিনিয়ার সবসময় থাকে, তাদেরকে এই ধরনের প্রবলেম দেওয়া হয়। হ্যাঁ, তুমি একটু অ্যানালাইসিস করে দেখো এই যে এক্সিস্টিং কলামটা আছে এটাকে মডিফাই করে নতুন একটা প্রোডাক্ট তৈরি করতে পারো কিনা। হ্যাঁ, সো এই ধরনের কিন্তু আমরা সাধারণত ইন্ডাস্ট্রিতে এই ধরনের একটা ওল্ড কলাম, এক্সিস্টিং কলামকে একটা নিউ সিস্টেমে অ্যাপ্লাই করার জন্য বিবেচনা আনা হয়। ওকে, এই তাহলে হচ্ছে তিনটা কারণ। এখন আমি কি করব, কিভাবে আমি যে আমার অ্যানালাইসিস গুলো শুরু করব? হ্যাঁ, শুরু করব কিভাবে? সর্বপ্রথম যে বিষয়টা হচ্ছে ইউ হ্যাভ টু ক্লিন, ইউ হ্যাভ টু ফার্স্ট, সবচেয়ে প্রথম হচ্ছে এক্সিস্টিং কলাম। তো এক্সিস্টিং কলামটা এটা রয়েছে, এটা তার ডেজিগনেটেড যে সিস্টেম ছিল, কেমিক্যাল সিস্টেম, সেখানে তো কিছু অপারেশন হয়েছে। তো ফার্স্ট তোমাকে কি করতে হবে? ফার্স্ট যে বিষয়টা করতে হবে, তাকে সম্পূর্ণভাবে ক্লিন করতে হবে। হ্যাঁ, থরলি ক্লিন করতে হবে। সম্পূর্ণভাবে ক্লিন করো এবং থরলি ইন্সপেক্ট করো। হ্যাঁ, একবার ডিটেইল ইন্সপেক্ট করো, এটাকে ডিটেইল ইন্সপেক্ট করো। কারণ টু জেনারেট সিনারিও, বর্তমান কি আছে, কি কন্ডিশনে আছে, এটাকে তোমাকে আগে ভালো বিস্তারিতভাবে, কোনো অ্যাজাম্পশন না, ভালোভাবে জেনে শুনে দায়িত্ব নিয়ে ইন্সপেকশন করে তোমাকে এটাকে প্রেজেন্ট কন্ডিশনটা কি সেটাকে আগে সিনারিওটা উপস্থাপন করতে হবে। হ্যাঁ, সবার এই পিকচারটাকে তোমাকে ডেভেলপ করতে হবে, এটা কোন কন্ডিশনে আছে। এখন তুমি যদি দেখো ইট ইজ এ ভেরি গুড কন্ডিশন, ফাইন, ইউ ক্যান গো ফর ফার্দার অ্যানালাইসিস। হ্যাঁ, যদি মনে করো এইরকম তো হয় না একবার এক্স্যাক্টলি এটা আছে, ঠিক এইটা দিয়ে একবারে আমি সম্পূর্ণ আমার কলাম নতুন সিস্টেম অ্যাপ্লাই করে ফেলতে পারবো, হ্যাঁ, এটা হলে তো ভালো। যদি না হয়, দেখো লিটল বিট বা মাইনর, লিটল বিট ঠিক সেভাবে বলা উচিত না, এটাকে আমি বলি মাইনর। ইঞ্জিনিয়ারিং এ মেজর মাইনর একটা স্পেসিফাই করা আছে, কিন্তু মেজর কোনগুলো, মাইনর কোনগুলো। সো মাইনর মেইনটেনেন্স, রিপ্লেসমেন্ট, ইন্টারনাল বা যে মাইনর রিপ্লেসমেন্ট বা মেইনটেনেন্সের মাধ্যমেও তুমি তোমার নতুন সিস্টেমের জন্য এটাকে নিয়ে আসার মতো আছে কিনা সেটা সেটাকে আর কি জাস্টিফাই করো, বের করো এটাকে। এটাকে তোমার ইফ নট, যদি একবার থরলি ইন্সপেক্ট করে দেখো, যদি গুড শেপে থাকে, দিস ইজ ভেরি ফাইন। গুড শেপে যদি না থাকে, তুমি এটাকে কি মাইনর কিছু মেইনটেনেন্স করে, মাইনর রিপ্লেসমেন্টের মাধ্যমে তুমি এটাকে কিনে ইন গুড শেপে নিয়ে আসতে পারো কিনা সেটা দেখো। যদি সেটা সম্ভব, এটাও অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, যদি না হয়, দেখো মেজর ওখানে অনেক পরশন হয়ে গেছে, হ্যাঁ, অনেক ট্রে টাইপের ট্রে, একবারে ট্রেটা এমন, এই ট্রেটা একবার সম্পূর্ণ একটা ভিন্ন রকমের ট্রে, যেটা তোমার সিস্টেমের জন্য কোনো ইউজ করা যাবে না। হ্যাঁ, এই ধরনের মেজর কোনো কিছু যদি থেকে থাকে, তাহলে এটা হচ্ছে কি তোমার যে নতুন একটা সিস্টেম, নতুন একটা অপারেশনাল কন্ডিশন তুমি যাচ্ছ অপারেট করতে, নতুন প্রোডাক্ট তৈরি করতে, এটা তো লং টাইম এটাকে কন্টিনিউ করতে হবে। তো লং টাইম একটা প্রবলেমকে নিয়ে মুভ করা আসলে বেটার না। এটা কখনো ভালো ওয়াইজ ডিসিশন না। সো তো আমি যদি দেখি এটাকে থরলি, এটাকে ক্লিন এবং থরলি ইন্সপেক্ট করে, না এখানে মেজর প্রবলেম এক্সিস্ট করে, মেজর রিভিশন দরকার, মেজর চেঞ্জ দরকার, তাহলে এটাকে কনসিডারেশনে না নিয়ে আসাটাই রিকমেন্ডেড। হ্যাঁ, এটাকে বাদ দাও। ওকে, তুমি নতুনের দিকে যাও। কারণ লং টার্ম একটা প্রবলেমকে নিয়ে মুভ করাটা এটা কোনো ওয়াইজ ডিসিশন না। যদি মাইনর হয়, ওকে, you can make the required modifications in terms of maintenance or replacement, okay, and go on. Okay, so তুমি যেতে পারো। যদি এখন তাহলে আর যদি না হয় মেজর, ফরগেট অ্যাবাউট দিস, এই অ্যানালাইসিস আর আসবেই না। সে আমরা বুঝতে পারলাম ইট ইজ ইন, যদি গুড বেটার শেপ থাকে, গুড শেপ থাকে, বা
লিটল বা মাইনর মডিফিকেশন দরকার হয় তখনই আমার ফার্দার অ্যানালাইসিস আমি আসবো। তখন তোমাকে কিছু সিমুলেশন করতে হবে, সিমুলেশন করে এখন দেখতে হবে হ্যাঁ এটা তো ফিজিক্যালি তুমি থ্রো ইন্সপেকশনের মাধ্যমে এটা ফিজিক্যাল ডাইমেনশন ফিজিক্যাল কন্ডিশনগুলো ধরে নিলা। তুমি যদি এটাকে মাইনর রিপ্লেসমেন্টের দরকার হয় সেটা করেই তোমার হাতে এখন তোমার হাতে এখন কলমের ফিজিক্যাল কনফিগারেশন বা ডাইমেনশন গুলো তোমার কাছে আছে। এটা ডায়ামিটার কত, এটা স্টেজ কয়টা, স্টেজ টাইপ কি, ওকে ফিডের লোকেশন কি, এগুলো সব তুমি জানলা। হ্যাঁ ফিডের লোকেশন সব কিছু জানলা। এটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটা সব ডিটেল পিকচার এখন তোমার কাছে আছে। এখন এটা থাকার পর ইউ হ্যাভ টু ক্যারি আউট সিমুলেশন অ্যানালাইসিস। সিমুলেশন করো বা থিওরিটিক্যাল হ্যান্ড অ্যানালাইসিস করো। সেটা করে তুমি দেখবা আইদার তুমি যেই পরিমাণ ফিডকে ট্রিট করতে চাচ্ছ, যে পরিমাণ টপ প্রোডাক্ট প্রডিউস করতে চাচ্ছ, যে পরিমাণ বটম প্রোডাক্ট প্রডিউস করতে চাচ্ছ, যেই পিউরিটি টপ প্রোডাক্ট চাচ্ছ, যেই পিউরিটির বটম প্রোডাক্ট চাচ্ছ, আদৌ কি সেটা সম্ভব কিনা এখন এখানে অ্যানালাইসিস করতে হবে। ওকে ফিজিক্যালি গুড এর মানে এই না যে তুমি তোমার যে স্পেসিফিক পিউরিটি রিকোয়ারমেন্ট, স্পেসিফিক ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট সেটাকে সে মিট করে ফেলবে। এখন সিমুলেশন ফার্দার অ্যানালাইসিস করে তোমাকে দেখতে হবে এগুলো যদি ঠিক থাকে ভালো, ঠিক না থাকলে কিছু কিছু মডিফিকেশন বিভিন্ন রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমি কি পারি কিনা আমার রিকোয়ার্ড নিউ কন্ডিশনগুলো অ্যাচিভ করার জন্য। ওকে আচ্ছা তো আমরা সেগুলো কিভাবে করব? সেগুলো করব হচ্ছে দেখো প্রথম আমরা কেসটা দেখলাম সেটা হচ্ছে কি প্রডিউস ডিজাস্টার যদি তোমার ইউ ক্যান বি হোয়াট ক্যান বি ডান ইফ দ্য এক্সিস্টিং কলাম ক্যানট প্রডিউস। এখন কি করবা? এখন মোটামুটি তো গুড শেপ তুমি মাইনর রিভিশনের মাধ্যমে একটা গুড শেপে নিয়ে আসছো। এখন দেখা গেল যে হোয়াট ক্যান বি ডান if the existing column cannot produce to the desired product purity। তুমি যে প্রোডাক্ট চাচ্ছ, বটম প্রোডাক্ট চাচ্ছ, তুমি টপ প্রোডাক্ট চাচ্ছ, ওগুলার যে তোমার স্পেসিফিক পিউরিটি চাচ্ছ, তাই না? এখন দেখো তোমার বর্তমানে যে অবস্থা আছে সেই ইট ক্যানট গিভ ইউ দ্য ডিজায়ার্ড কি পিউরিটিস, প্রোডাক্ট পিউরিটিস। তো এখন কি করবা? ওই যে এক্সবি পাচ্ছ না। তো এখন আমরা কিভাবে এটাকে তোমার চেঞ্জ করতে পারি? এটা আমরা কিভাবে এখন কি করব আমরা? ওকে ফার্স্ট তাহলে দেখো ফাইন্ড আউট হুইদার দ্য প্রোডাক্ট স্পেসিফিকেশন। তুমি যে সে 99.99% প্রোডাক্ট তুমি চাচ্ছ, কলাম এখন দিতে পারছে না অ্যাজ ইট ইজ বর্তমান কন্ডিশনে। এখন তুমি প্রথমে চেক করো তুমি কি একটু রিল্যাক্স করতে পারো কিনা। তোমার যে বাজারে মার্কেট ডিমান্ড সে বিষয়টা এরকম, বাংলাদেশের যে ন্যাচারাল গ্যাসের যে কন্ডিশন ওটা ভলিউম মেপে দিয়ে দেয়। এখন এর মধ্যে যদি কম্পোজিশনে চেঞ্জ হয় কিছুই তেমন কিছু আসে না। অফকোর্স আসে, একটা লিমিট আছে, তোমার ক্যালোরিফিক ভ্যালু এর নিচে নামতে পারবে না। হ্যাঁ তোমার কম্পোজিশন হ্যাঁ ঠিক আছে মিথেন এর বেশি নামতে পারবে না। হ্যাঁ তো বাট এটাকে স্যাটিসফাই করে তুমি এই কন্ডিশনের মধ্যে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখতে পারলে হয়। ঠিক একইভাবে দেখো হচ্ছে তুমি 99 তোমার ইনিশিয়াল একটা টার্গেট ছিল 99.99% প্রোডাক্ট তুমি তৈরি করবা। তো এখন দেখো হুইদার এটা কি রিজিড এটা কি রিজিড ভ্যালু নাকি তুমি ইউ ক্যান অ্যাফোর্ড অর ইউ ক্যান অ্যাকোমোডেট। আর যদি এটা কম হয়, কম যদি হয় তাহলে তোমার কলামটা একটু কম দিতে পারছে। যদি এটা তোমার কাছে অ্যাকসেপ্টেবল হয়, তোমার মার্কেটকে এফেক্ট না করে, তোমার কম্পিটিশন, ইউ আর অলওয়েজ ইন এ কম্পিটিশন, তাই না? মার্কেটে তো সবাই একটা কম্পিটিশনের মধ্যে আছে। যদি তুমি এই পিউরিটি যে একটু কম্প্রোমাইজ করে এটাতে পাচ্ছ সে 99.95%, এটা তোমার চাওয়া, তুমি এখন এই কলাম এটা দিতে পারে। এটা যদি অ্যাকসেপ্টেবল হয় ওকে ফাইন, গো উইথ দিস সেটআপ। যদি না হয় তুমি দেখো আগে এটা প্রথমে এটা কি তোমার এটাকে রিল্যাক্স করা যায় কিনা। এক দুই নম্বর হচ্ছে সি ইফ হায়ার। আমরা জানি বর্তমানে কলামটার জন্য একটা নির্দিষ্ট কি আছে, রিফ্লাক্স রেশিও আছে। এই রিফ্লাক্স রেশিও সে যে পিউরিটি দিচ্ছে সেটা কম। তো আমরা জানি চেক ইফ ইউ ক্যান ইনক্রিজ দ্য রিফ্লাক্স রেশিওকে একটু চেঞ্জ করতে সম্ভব আছে কিনা। কারণ রিফ্লাক্স রেশিও তুমি যদি মনের মতো খালি চাও সেটা তো পারবা না, কারণ রিফ্লাক্স রেশিও সাথে তো অনেক কিছু, কলামের ডায়ামিটারও রিলেটেড, তাই না? সে তোমার সেটাকে অ্যালাউ করে না। তুমি এখন রিফ্লাক্স রেশিওকে বাড়াতে চাচ্ছ কিন্তু তোমার কলাম ডায়ামিটার সেটাকে অ্যালাউ করে না। রিফ্লাক্স রেশিও বাড়াতে চাচ্ছ, ওখানে যে রিফ্লাক্স পাম্প আছে সেটা তোমাকে অ্যালাউ করে না। আমার অনেক সময় আমরা তাহলে পাম্পটাকে রিপ্লেস করে দেই। হ্যাঁ সম্ভব, সেটাও সম্ভব। তো এগুলো একটু চেক করতে হবে। সো তুমি একটা প্রভিশন আমার হাতে আছে, আমি একটু রিফ্লাক্সকে হায়ার করে
চেঞ্জ করে ইনক্রিজ করে আমি কি আরো একটু আমার ডিজিআর যে 99.99, হ্যাঁ, আমি এখান থেকে এখানে আসতে পারি কিনা এটাকে দেখতে হবে। 2 নাম্বার হচ্ছে চেঞ্জ দ্য ফিড টেম্পারেচার। তুমি ফিড, আমরা জানি ফিডের একটা অবশ্যই তার প্রোডাক্ট পিউরিটির উপর একটা ইম্প্যাক্ট রয়েছে, তাই না? তুমি এখন দেখো ফিডের টেম্পারেচারটাকে চেঞ্জ করে তুমি একটু ফিডের, তুমি তো ওখানে আমাকে হিটিং করতে হয়, তাই না? কলামে দেওয়ার আগে একটু হিটিং বিভিন্ন করতে হয়। আমি ওটাকে একটু চেঞ্জ করে আমি কি এই পিউরিটিকে অ্যাচিভ করতে পারি কিনা। আবার মনে রাখতে হবে, তুমি যদি কলাম, তুমি ফিডের যে টেম্পারেচার চেঞ্জ করতেছো, হ্যাঁ, এটাতে কিন্তু ফিডটা যে এখন লোকেশনে আছে সে অপটিমাম লোকেশনে ছিল, অপটিমাম প্লেটে ফিড দেওয়া হচ্ছিল। এখন তুমি যদি, কারণ অপটিমাম ফিড লোকেশন এটা তো হয় উইথ রেসপেক্ট টু এ কলাম, উইথ রেসপেক্ট টু ফিড কন্ডিশন। এখন যদি ফিড কন্ডিশন চেঞ্জ করো, তো দ্যার ইজ এ চান্স টু হ্যাভ এ চেঞ্জ ইন অপটিমাম ফিড স্টেজ লোকেশন, তাই না? তো এটাও চেঞ্জ হয়ে যায় কিনা সেটাও কিন্তু দেখতে হবে, ইচ্ছা করলে তুমি এগুলো পারবা না। আচ্ছা, তারপর দেখো উইল এ নিউ ফিড স্টেজ at the optimum location allow you to meet the product specification। আমি ফিডটা আগে যেখানে ছিল, যে স্টেজে ছিল, আমি দেখলাম ওখানে রাখলে প্রোডাক্ট পিউরিটি মেনটেন করতে পারি না। এখন ফিডটাকে উপরে নিচে নামাও, উপরে নিচে বাড়িয়ে নিচে বা উপরে বা নিচে নামিয়ে রিঅ্যারেঞ্জ করে ফিড লোকেশন চেঞ্জ করে তুমি এটা পারো কিনা সেটা দেখো। তারপর কি কনসিডার রিপ্লেসিং এক্সিস্টিং ট্রে। আমরা জানি এই যে ম্যাস ট্রান্সফার হচ্ছে, একটা কলাম একটা নিচ থেকে একটা পেপার ফেস কি নিচ দিয়ে কলাম ট্রেতে আসলো, উপর থেকে লিকুইড ট্রেতে আসলো, এই ট্রের মধ্যে ইন্টিমেট মিক্সিং হচ্ছে, ম্যাস ট্রান্সফার হচ্ছে, তাই না? প্রত্যেকটা ট্রের কিন্তু এক এক ধরনের এফিসিয়েন্সি আছে, হ্যাঁ। এখন তুমি দেখো কোনোভাবে এই কলামের ইন্টারনাল ট্রেতে কিছু রিঅ্যারেঞ্জ করে, ডিজাইন তো অলরেডি আছে, ওখানে কিন্তু রিঅ্যারেঞ্জ করে করে তুমি কি ডিজায়ার্ড কি পিউরিটি পেতে পারো কিনা। বা তুমি ট্রে টাইপটা চেঞ্জ করে ট্রে টাইপ অন্য ট্রে লাগাচ্ছ, অন্য ট্রে লাগিয়ে তুমি সেটা পারো কিনা সেটাও দেখতে হবে। তারপর যদি না হয় তাহলে তুমি চেক করো, দুইটা যদি না হচ্ছে, আমি একটা কলাম দিয়ে সে ডিজায়ার্ড পিউরিটি পাচ্ছি না, তাহলে তুমি দুইটা কলাম ইউজ করো সিরিজে ইউজ করে দেখো তুমি সেই পিউরিটি পাচ্ছ কিনা, পিউরিটি অ্যাচিভ করা যায় কিনা। ওকে, সো এইভাবে আমি কি করতে পারি, তোমার কলাম, এক্সিস্টিং কলাম যদি তোমার ডিজায়ার যে কম্পোজিশন প্রোডাক্ট পিউরিটি রয়েছে তার থেকে যদি কম পিউরিটি দিতে পারে, তাহলে তুমি এই মাধ্যমে চেক করে করে কৌশলের মাধ্যমে অ্যাপ্লাই করার মাধ্যমে তুমি কিন্তু ইউ ক্যান ট্রাই টু অ্যাচিভ হায়ার পিউরিটি। ওকে, এই হচ্ছে একটা বিষয়। এখন আর যদি তোমার কলমটা এরকম হয়, কলমটা তোমার মার্কেটে হচ্ছে তোমার এই 99.5% ডিমান্ড, তুমি চাচ্ছ এটা, তো তোমার কলাম ইজ ক্যাপাবল এটা দিতে, তো পিউরিটি হলে তো প্রোডাক্ট অলওয়েজ ভালো, এটাই আমরা চাই। যদি এটা কোনো সমস্যা না হয়, এরকম যদি হয় হ্যাঁ 8% ওকে ইটস এ ভেরি গুড প্রোডাক্ট, আবার 8% এটা পয়জনাস হয়ে যায়, তাহলে তো সেটা তুমি আর হায়ার কনসেন্ট্রেশন ডাজ নট মিন এ সুপারিয়রিটি অফ দ্য প্রোডাক্ট। হ্যাঁ, সো হায়ার কনসেন্ট্রেশন হলে যেটা ভালো হয়ে গেল বিষয়টা এরকম নাও হতে পারে। হ্যাঁ, যদি না হয় তাহলে তুমি যদি কমাতে হয় তাহলে তুমি একটু রিফ্লাক্সকে হালকা একটু কমিয়ে দাও, রিফ্লাক্স রেশিও কমিয়ে দাও, তাহলে তোমার পিউরিটি একটু কমে যাবে। ওকে, সো এইভাবে তুমি পিউরিটির কম বেশিগুলোকে তুমি অ্যাডজাস্ট করতে পারো, তুমি অ্যাচিভ করতে পারো। ওকে, আচ্ছা, এখন যদি বিষয়টা হয় ক্যাপাসিটি আসো, এখন আমার পিউরিটি ঠিক আছে, এখন ক্যাপাসিটি, তুমি যে রেটে প্রোডাক্ট চাচ্ছ সেই রেটে পাচ্ছ না, দ্য কলাম ইজ নট ক্যাপাবল, দ্য ডায়ামিটার ইজ নট লার্জ এনাফ। হ্যাঁ, তুমি যে পরিমাণ তুমি ভেপর ফ্লো চাচ্ছ, লিকুইড ফ্লো চাচ্ছ, যে পরিমাণ ফিট ট্রিট করতে চাচ্ছ, কলামের ডায়ামিটার ইজ নট সাফিসিয়েন্ট। এখন কি করবা, তো চেষ্টা করো অপারেটিং এট দ্য রিডিউস। তুমি একটু ওই, কারণ কলামের ভিতরে ফ্লো রেটটাকে মধ্যে আমি নিয়ন্ত্রণ পেতে পারি কার মাধ্যমে, আমি অলরেডি তোমাকে বলেছিলাম কিন্তু রিফ্লাক্সের মাধ্যমে কিন্তু আমি কলমের ভিতরে ফ্লো গুলাকে আমি কমাতে বাড়াতে পারি। এখন দেখো এই যে যদি তুমি দেখো তোমার ভিতরের মধ্যে ভেপার ফ্লো রেট, লিকুইড ফ্লো রেট ইট ইজ নট তোমার যেটা চাচ্ছ তার জন্য, তোমার এই যে কলাম আছে তার কলামের ডায়ামিটার একটু নট লার্জ, এটা কম, তাহলে তোমার কি করতে হবে, এই ফ্লোরেট গুলো কলামের ভিতরে ফ্লোরেট গুলো কমাতে হবে, তাই না? তাহলে কিভাবে কমাবা, ইউ ক্যান রিডিউস এল বাই ডি। ওকে, তারপর অপারেটিং এট এ হায়ার প্রেশার, তোমার এখন ফ্লোরেটটা তোমার বেশি, হ্যাঁ, কলামের ডায়ামিটার হচ্ছে তোমার তেমন বড় না, তুমি সিস্টেমের একটু প্রেশারটা বাড়িয়ে দাও, তাহলে প্রেশার বাড়িয়ে দিলে তোমার ওই লিকুইড গ্যাসটা কম্প্রেস হয়ে যাবে, হ্যাঁ, ফ্লোরেটটা আস্তে আস্তে একটু কমে যাবে, তাই না? এই হচ্ছে আনাদার উপায়। কিন্তু আবার এই প্রেশার তুমি চেঞ্জ করলে
তোমার এই ওখানে যে ম্যাটেরিয়াল আছে ওখানে যে থার্মোডাইনামিক চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, ইকুইলিব্রিয়াম কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে, ওগুলাকে আবার সাপোর্ট করে কম্পেটেবল হয় কিনা সেটা তোমাকে দেখতে হবে। ওকে। 3, ইউজিং টু কলাম ইন প্যারালাল, দুটো কলাম প্যারালাল ইউজ করে দেখো, রিপ্লেসিং ডাউন কামার্স উইথ দ্য লার্জার ডাউন কামার, তোমার যদি ডাউন কামার গুলো অনেক বড় থাকে তাই না, তুমি ডাউন কামারকে একটু ছোট করে দেখো তুমি সেটা সম্ভব কিনা। হ্যাঁ, তো এই হচ্ছে তোমার যে কলামের ডায়ামিটারটা কম থাকে তাহলে আমি কিভাবে আমার ডিজিয়ার ফ্লো রেট গুলাকে পেতে পারি। এখন কলামের ডায়ামিটার যদি আবার বেশি হয়, কিভাবে দেখো, কলামের ডায়ামিটার যদি বেশি হয়, খুব বেশি, ব্যাপার ভেলোসিটি খুব বেশি, ফ্লো রেট যদি কম হয় তাহলে ওখানে কিন্তু উইপিং হবে, এফিসিয়েন্সি কমে যাবে, তাহলে তোমাকে এখানে অ্যাডজাস্ট করতে হবে। সো এইখানে আমি যে প্রেশারকে ডিক্রিজ করো, ব্যাপার ভেলোসিটি ব্যাপার ডেন্সিটি কমে যাবে, ফ্লো রেট কমবে, বাড়বে, তাই না। কলামের তুমি দেখো, কলামের মধ্যে যে সিপগুলো রয়েছে, হোলগুলো রয়েছে, কিছু কিছু হোল তুমি বন্ধ করে দাও, তাহলে কলামকে ফ্লো ব্যাপার কি করবে, শুধু লেস যে নাম্বারগুলো রয়েছে তার মধ্যে দিয়ে যাবে, সো ওখানে ব্যাপার ভেলোসিটি বাড়বে। ওকে, তোমার এল বাই ডি কে চেঞ্জ করো। ওকে, রিসাইকেল সাম ডিস্টিলেট এন্ড বটম প্রোডাক্ট টু ইফেক্টিভলি ইনক্রিজ এফ। সো তাহলে আমরা এখন দেখলাম হচ্ছে কি কিভাবে আমরা কি করতে পারি, কলামের একটা এক্সিস্টিং কলামকে আমরা নিউ অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, সো এখানে কিছু প্রবলেম দেয়া আছে, তোমরা পড়বা, যা আমরা বলেছি যেভাবে যে প্রসিডিউর এক্স্যাক্টলি সবকিছু সেম। এই দেখো তোমাকে বলে দিছে এই যে যা যা আছে, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ ইকুইলিব্রিয়াম স্টেজ রিকোয়ার্ড, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ ইকুইলিব্রিয়াম স্টেজ রিকোয়ার্ড, মিনিমাম ইকুইলিব্রিয়াম স্টেজ কখন হবে, যখন তুমি টোটাল রিফ্লাক্স দাও, তাহলে তুমি টোটাল রিফ্লাক্স ধরে তুমি স্টেজ ক্যালকুলেশন করো এখানে। আবার হোয়াট ইজ দ্য মিনিমাম এক্সটার্নাল রিফ্লাক্স রেশিও, তোমাকে বলছে এক্সটার্নাল রিফ্লাক্স রেশিও এল বাই ডি, তো মিনিমাম রিফ্লাক্স রেশিও কত সেটা বের করতে বলছে। হ্যাঁ, আমি তোমাকে বলেছি পিঞ্চ পয়েন্ট, দুই ধরনের পিঞ্চ পয়েন্ট থেকে তুমি এল বাই বি বের করবা মিনিমাম, ওই এল বাই বি মিনিমাম থেকে তুমি এল বাই ডি মিনিমাম বের করবা। এখন আরেকটা কন্ডিশন বলা আছে, অ্যাকচুয়াল এল বাই ডি ইকুয়াল টু তোমার 2 ইনটু মিনিমাম এল বাই ডি, তাহলে এই মিনিমাম এল বাই ডি কে 2 দ্বারা মাল্টিপ্লাই করে এল বাই ডি অ্যাকচুয়াল বের করো, ওখান থেকে তুমি তারপর তুমি এল বাই বি থেকে টপ অপারেটর ড্র করো, তারপর স্টেপিং অফ করো। ওকে, দেখো এইটাও এই প্রবলেম তোমরা নিজেরা পড়বা, এই প্রবলেম তোমরা নিজেরা সলভ করবা। তো মোটামুটি এই যে এখানে যে প্রবলেমগুলোতে যেটা বলা হলাম দুইটা কেস, একটা হচ্ছে তুমি ওই যে ইফিসিয়েন্সি গুলো, কলামের ইফিসিয়েন্সি যদি তোমার 100% না হয়, যদি বলে থাকে 80% 90%, তাহলে তোমাকে ওই যে সিডিও ইকুইলিব্রিয়াম লাইন সেভাবে স্টেপিং অফ করে তোমাকে স্টেজ বের করতে হবে। ওকে, আর এখানে বিশেষত দুইটা আর নতুন যে কেস, টোটাল রিফ্লেক্স কন্ডিশনে কত ইকুইলিব্রিয়াম স্টেজ লাগবে, মিনিমাম রিফ্লেক্স রেশিও কত, অ্যাকচুয়ালটা হচ্ছে মিনিমাম এত পার্সেন্ট, এইভাবেই তোমার এই প্রবলেমগুলো এই চ্যাপ্টার থাকে। সো আমাদের মোটামুটি তোমার স্টেজ কলাম ডিস্টিলেশনের যে থিওরিটিক্যাল বিষয়গুলো রয়েছে সেগুলো এর মধ্যে শেষ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তো তোমরা যেটা করবা, তোমাদের আপাতত অ্যাটেন্ডেন্স গুলো দাও। আচ্ছা, তো আমি এই লেকচার, তো রেকর্ডেড লেকচারটা আমি আপলোড দিব, তো যে কোনো প্রবলেম থাকলে তোমরা, শুধু অ্যাটেন্ডেন্স না, সবাই অ্যাটেন্ডেন্সের জন্য দেখে কমেন্ট করো, তো সেটা তো একটা আছে, সেটা একটা প্রয়োজন। তো তোমরা কোনো ধরনের যদি তোমরা এই রেকর্ডেড ভিডিওগুলো নিয়মিতভাবে তোমরা দেখে নাও, দেখে তোমাদের কোনো কনফিউশন বা কোশ্চেন বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যদি থাকে সেগুলো তোমরা অবশ্যই আমি ওয়েলকাম, আমি অ্যাপ্রিসিয়েট করব এবং নেক্সট ক্লাসে দেখবো। আর এখন 1 মিনিট আমরা একটু নিতে পারি, অলরেডি 4 মিনিট এক্সপায়ার হয়ে গেছে, 1 মিনিটে আমরা কোনো একটা কোশ্চেন দিতে পারি, কারো কোনো কোশ্চেন থাকলে সেটা তুমি করো। ফ্লোর ইজ ওপেন ফর কোশ্চেন। যদি কারো কোনো আন্ডারস্ট্যান্ডিং এ আজকে লেকচারের উপর সমস্যা থাকে সেটা আমাকে বলো, সেটা কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো।